অতসী দরজায় ধাক্কা দিয়ে বলে উঠল, শুনছো? বলি একবার খোলো দেখি। আমি এখনো লেখা শুরু করিনি। প্রায় আধ ঘন্টা হলো শুধুই ভাবছি কি লিখব। জীবন যন্ত্রণা নাকি সেই গতানুগতিক কোনো প্রেমের গল্প। অনেকদিন হলো কোনো ভূতের গল্পও লেখা হয়নি। ভাবছিলাম কোথা দিয়ে শুরু করি, রাত না দিন। ঠিক সেই সময় অতসীর খটখটানি কানে এলো। এই অবস্থায় যে কোনো লেখকেরই রাগ ওঠে, আমারও হলো। আমি তো আগে সংসারী, কথাটা ভুললে চলবে না। তাছাড়া লেখাটা আমার তো আর পেশা নয় যে রাগ করে বলবো সবসময় ডিস্টার্ব করো না। লেখাটা পরশুর মধ্যে জমা দিতে না পারলে আগের উপন্যাসের রয়্যালটি প্রকাশক আটকে দেবেন। লিখি মনের তাগিদে একটু সুনামের লোক হয়ে। দরজা খোলার সাথে সাথেই অতসী দুমদাম পা ফেলে আলমারিটা খুলতে লাগলো। একটা পাট করা নতুন কাপড় বের করে বলে উঠল, কই, টাকাটা বার করো। আমি কি খালি হাতে যাব মেলায়? আমার তো মাথায় হাত, একদম ভুলে গেছি। এই তো গত রাতেই কথা হলো পাড়ার সব বউদের সাথে মেয়েকে নিয়ে গিন্নি রায়দিঘির মেলায় যাবে। আমার কাছে ৩০০ টাকা চেয়েছে, না করিনি। তাহলে হয়তো রাতের আদরে ভাটা পড়ে যেত। ভেবেছিলাম গোলকের কাছে সকালে গিয়ে প্রিমিয়ামটা নিয়ে আপাতত কাজ চালিয়ে নেব। সকাল সকাল গল্প লেখার ঘোরে সব উবে গেছে। আমি আমতা আমতা করে বলে উঠলাম, না মানে একটা সমস্যা হয়েছে গো। অতসী গলার হারটা খুলতে গিয়ে থমকে আমার মুখের দিকে তীক্ষ্ণ নজরে চেয়ে বলে উঠল, তোমার সমস্যা কখন হয় না বলতে পারো? সারাদিন বসে বসে গণেশ ঠাকুরের মতো মাথা ঝুঁকিয়ে লিখতেই শুধুমাত্র তোমার কোনো সমস্যা হয় না, বাকি সব সময়তেই তোমার সমস্যা। আমি অতসীকে খুব কম দিনেই জেনে গেছি। আসলে শখের হলেও লেখক তো, মেয়েদের মন পড়তে দেরি লাগেনি। তাই দুহাত টান টান করে বলে উঠলাম, আজ বাদ দাও না, সবাই কেমন মেলায় যাবে, পুরো ঘরে শুধু তুমি আর আমি। অতসী চোখ পাকিয়ে ডান হাতের তর্জনী তুলে বলে উঠল, খবরদার আমাকে ছোবে না বলে দিচ্ছি। এই মাত্র বাসি কাপড় ছেড়ে এলাম। দিন দিন যেন আদিক্ষেতা বাড়ছে। ওই আদর টাদরে আমাকে ভোলানোর একদম চেষ্টা করবে না বলছি। আমি কোনো ছুরি নই। যেমন করি হোক টাকাটা আমার চাই, না হলে আজ 2:30-টের বাসে আমি বাপের বাড়ি রওনা দেব, কথাটা মনে থাকে যেন। অতসী বলেই ঝড়ের গতিতে বেরিয়ে গেল। এই জন্যই বলে নারীর মন বোঝা দায়। জানাশোনা ওষুধে কাজ হলো না, তাই এবার আমাকে ছুটতেই হলো। শালা এদিকে গোলক বাড়িতে নেই, ইট ভাটায় চলে গেছে, ফোনটাও সাথে রাখেনি, বাড়িতে রেখে গেছে। শটান চন্দরের বাড়িতে গিয়ে উঠলাম। ওর আবার বাড়ির দরজার গোড়ায় এক পাল ছাগল সার দিয়ে বাঁধা থাকে। কেউ গেলেই ছাগলগুলো ম্যাঁ ম্যাঁ করে চেঁচিয়ে ঘরের মালিককে সাবধান করে দেয়। ওর বউ মন্দাকিনী হাতে সব সময় একটা মুড়ো ঝাঁটা ধরে থাকে। উঠোন ঝাঁট দেয় না, ওটাও অস্ত্র, বোঝা মুশকিল। হাতে নিয়ে বেরিয়ে এসে বলবে, মালিক নেই, সন্ধ্যায় আসো। সন্ধ্যায় গেলে বলবে, আজ ফেরেনি। অথচ চন্দর সব সময় বাড়িতেই থাকে, খায় দায় আর বাপ ঠাকুরদার লাখ লাখ টাকাগুলোকে বিছানা করে পান চিবিয়ে টিভি দেখে। ওর বউ ওকে বাড়ির বাইরে যেতে দেয় না, গেলেই মেয়েবাজি আর দুনিয়াবাজি করে সব টাকাগুলো উড়িয়ে দেবে। বংশের রক্ত যাবে কোথায়? আমার বন্ধু, একসাথে হাই স্কুলেই পড়তাম, চাইলে 500 টাকা নিশ্চিত পাবো। পাঁচিল টপকেই ঢুকে পড়লাম, ওর বউকে দেখতে পেলাম না। চন্দরের কামরাটা আমি জানি, সোজা উঠে গেলাম দোতলায়। দরজায় কড়া নেড়ে বলে উঠলাম, চন্দর, আমি রিতেশ, দরকার আছে, একবার খোল। চন্দর কোনো সাড়া দিল না। আমি আরও জোরে জোরে কড়া নাড়তেই দরজাটা ধড়াম করে খুলে গেল। চন্দর গোল গোল চোখগুলো চারপাশে ঘুরিয়ে আমাকে টেনে নিয়ে দরজাটা এঁটে দিল। ওর বিছানার দিকে নজর যেতেই আমার চোখ দুটো অল্পক্ষণ স্থির হয়ে গেল। চন্দর নকল রাগ ফুটিয়ে বলে উঠল, পাঠা, আর আসার সময় পেলি না? সবে পাজামা ঢিলা করছিলাম, তুই তো আবার সতী মানুষ, এসব মেয়ে ছেলে চলবে না। আমার আবার এসব ছাড়া চলে না। অনেক করে বউকে ভুলিয়ে ভালিয়ে মেলায় পাঠিয়েছি, সময় বেশি নেই। বল তোর কাজ কি? 500 টাকা ছাড় দেখি। চন্দর মানিব্যাগ থেকে ফট করে দুটো নোট বার করে দিয়ে বলে উঠল, এনে 1000 টাকা। বউ দরজায় আসার আগেই যেন মোবাইলে খবরটা পাই। আমি ঘোমটায় মুখ ঢাকা মহিলাটির দিকে আর চোখে তাকিয়ে বলে উঠলাম, একে তো ঠিক তোর চিনে লাভ কি? চুড়ি ফিতে বিক্রি করে দরজায় দরজায়। গতকালই আলাপ হয়েছে, বউ চান করতে গিয়েছিল সেই ফাঁকে। এবার যা, আমাকে আমার কাজ করতে দে।
আমি তো একেবারে যুদ্ধের জয় হাসি নিয়ে বাড়ি ফিরলাম। এসেই অতসীকে টাকাটা ধরিয়ে দিয়ে বলে উঠলাম, এই নাও। এবার আমি একটু বাইরে বেরোলাম, কাজ আছে। অতসী বলে উঠল, তোমার কাজ আবার খুব জানা আছে। লাইব্রেরিতে গিয়ে চেয়ারে বসে ফ্যানের হাওয়ায় ঘুম মারবে, তাই তো? সে তুমি যাও গিয়ে, তবে সাথে করে রুমিকে নিয়ে যাও। মেলায় গিয়ে এটা নেব সেটা নেব করে কানে একেবারে ঝালাপালা ধরিয়ে দেবে। তুমি তো আমায় কুবেরের ধন তুলে দিলে, তাই না? আবার ওই টাকায় আমি তোমার মেয়েকে মেলা শুদ্ধ কিনে দিই গে। অত ঝামেলা আমি পোয়াতে পারবো না, ওকে তুমিই সামলাও। খিচুড়ি রেঁধে দিয়েছি, থালে নিয়ে খেয়ে নেবে। মা বাবা সকালেই বেরিয়ে গেছেন কীর্তন শুনতে। আমার তো উপায় নেই, তোমার সাথে কীর্তন করিয়ে আমার সব ধর্ম উজাড় হয়ে গেল। আমি বড়শির কাঁটা গলায় লাগার মতো ঝটপট করে বলে উঠলাম, না না, তা হয় না অতসী। ও আমার কাছে কাঁদবে। বেচারি মেলায় যাওয়ার জন্য সেই কবে থেকে বায়না ধরে বসে রয়েছে। এখন যদি তুমি ওকে ফাঁকি দিয়ে চলে যাও, ও তো কেঁদে পাড়া ভাসিয়ে দেবে। অতসী চুল আঁচড়ানো শেষ করে বলে উঠল, ধন্যি তুমি বাপ, নিজের মেয়েকে নিজের কাছে রাখার ক্ষমতাটুকুও নেই। আমি বললাম, লাভ কি? একদিন তো পরের ঘরেই ওকে যেতে হবে, তখন বুকটা যে হুট করে শূন্য হয়ে যাবে। অতসী এক মুহূর্ত স্থির হয়ে বলে উঠল, লম্বা লম্বা কাব্যবিজ্ঞানী আওড়াতে শিখেছ। যদি কিছু শিখতে তাহলে আর কপালে এত দুঃখ থাকতো না। আরও 100 টাকা দাও, মেয়েকে তো খালি হাতে আনতে পারবো না। তাই দিলাম, দিয়েই সেখান থেকে ছুট দিলাম একেবারে চন্দরের বাড়ি। চন্দরকে আওয়াজ দিয়ে বলে উঠলাম, তোর কতক্ষণ লাগবে রে? চন্দর দরজা খুলে বেরিয়ে এসে বলল, এই নে 100 টাকা। আমার সাইকেলটা নিয়ে হরির দোকান থেকে 2টো কন্ডম নিয়ে আয় তো। রিক্স নিয়ে লাভ নেই, না বললে চলবে না, তাই অনিচ্ছা সত্ত্বেও গেলাম। যা ভেবেছি তাই। হরির ভাইপোটা দোকানে বসে আছে। আমার কাছে মাধ্যমিক পরীক্ষার আগে বাংলা টিউশনি পড়তো। এই তো বছর কয়েক আগের কথা। আজ তার হাত থেকে কন্ডম নেব? কিছুতেই না। ফিরে গেলেও চলবে না। তাই মিষ্টি দোকানের মদনদাকে ডাকলাম, ও মদনদা, একটু এদিকে এসো তো। মদনদা হাতের হাজা চুলকে সামনে দাঁড়ালো। কি দেবো, স্পেশাল না চালু? তার আগে একটা কাজ করে দাও তো, হরির দোকান থেকে 1 প্যাকেট কন্ডম নিয়ে এসো তো। সে আবার কি? তুমি টাকা দেবে, জিনিস নেবে, এত জানার কি দরকার শুনি? এই নাও টাকা। মিনিট 5 পরেই মদনদা হাতে প্যাকেট নিয়ে হাজির হলো। আমি পকেটে রেখে 5 টাকা মদনদাকে দিয়ে বললাম, এই নাও, এখন আর চা খাবো না। আর হ্যাঁ, কাউকে কিচ্ছু বলো না যেন। মদনদার মুচকি হাসিটা আমি অতক্ষণ লক্ষ্যই করিনি, তাই জিজ্ঞাসা করলাম, হাসছো কেন? মদনদা আবার হাজা চুলকোতে শুরু করলো। কার জন্য গো? কার জন্য মানে? না, ওই দোকানের ছেলেগুলো আমাকে চেপে ধরে জিজ্ঞাসা করছিল, তাই জিজ্ঞাসা করছি। ওরাই বলল এটা দিয়ে নাকি মেয়েদের সাথে ইয়ে করা হয়, যাতে ইয়ে না হয়। আমার তো বেশ শোচনীয় অবস্থা। আগে সে কথা ভেবে দেখিনি, তাই বলে উঠলাম, তুমি কি বললে? যা সত্যি তাই বললাম, তুমি আনতে দিয়েছ। তাই শুনে ওরা খুব হাসতে লাগলো। এই মরেছে, এই চন্দরের চক্করে পড়ে আমার ইজ্জতের 12টা বাজলো দেখছি। চন্দর বলে উঠল, শালা, এত দেরি করলি যে? আমার কাজ তো হয়ে গেল, এভাবে কি বেশিক্ষণ চেপে রাখা যায়? আর ওরও তো দেরি হচ্ছে, মেলায় যাবে জিনিস বেচতে। দে, রেখে দি, পরের বার কাজে লাগবে। রাতে অতসীর কোনো শব্দ না পেয়ে অবাক হয়ে গেলাম। আমাদের বিয়ে হওয়া 10 বছর হয়ে গেছে। আজ পর্যন্ত অতসীকে এত চুপচাপ কখনো থাকতে দেখিনি। অতসী কোনো নারী নয়, একটা ঝড়। খারাপ লাগা হোক কি ভালো লাগা, কোনো কিছুকেই মনে বেশিক্ষণ জমা রাখতে দেয় না। মুহূর্তে উড়িয়ে দিয়ে একেবারে ফাঁকা করে দেয়। তাই আমি আজ প্রথম ওকে জড়িয়ে ধরে বললাম, চুপচাপ কেন গো আজ? তখনই দেখলাম অতসীর চোখে জল। এ কি, তুমি কাঁদছো? বিয়ের এত বছর পর আমি প্রথম নিজেকে অসহায় মনে হলো। আজ বুঝলাম অতসী আমার জীবনে ঠিক কি। এতদিন আমাকে ও এই অভাব বোধটুকু বুঝতেই দেয়নি। সংসারের সমস্ত দুঃখকে নীলকণ্ঠের মতো একাই গিলে নিত। তাই ওর চোখের জল আমার হৃদয় কাঁপিয়ে তুলল। আমি 2 হাতে অশ্রু মুছিয়ে বলে উঠলাম, সত্যি করে বলো তো, কি হয়েছে আজ তোমার? অতসী হাত দুটো ছাড়িয়ে আবার বালিশে মুখ গুজল। আমি এবার একটু অভিমান করে বলে উঠলাম, তুমি কাঁদলে আমিও কাঁদবো। অতসী সঙ্গে সঙ্গে আমার গলা জড়িয়ে বলে উঠল, তুমি আমাকে ভালোবাসো না? অতসীর মুখে ভালোবাসার কথা? এ আমি কি শুনছি? নিজের কানকেই যে বিশ্বাস হচ্ছে না।
যে কথাটা অতসীর মুখ থেকে আমি শত চেষ্টা করেও একবারও বলাতে পারিনি, এমনকি বিবাহবার্ষিকীর দিনে তাও না, সেই অতসী আজ হঠাৎ করে ভালোবাসার কথা বলে, তাও আবার প্রশ্ন তুলে। আমি আনন্দে অল্প কেঁদেই ফেললাম। বললাম, শুধু ভালোবাসি না গো, প্রাণ দিয়ে ভালোবাসি। অতসী চট করে ওর ডান হাতটা আমার মাথায় ধরে বলে উঠল, বলো তোমার দিব্যি বলছি। আমি হতবাক, তবু বললাম, তোমার দিব্যি বলছি। অতসী চোখ মুখ মুছে বলে উঠল, মেলায় হরিদার ভাইপো শিবার সাথে দেখা হতেই আমাকে ইশারায় কাছে আসতে বলল। ছেলেটা আমাকে কাকিমা বলে একদম মানে না, বৌদির মতো ইয়ারকে মারে, আমিও ছাড়ি না। আজ ওর মুখে তোমার কন্ডম কেনার ব্যাপারটা শুনে হেসে উড়িয়ে দিতে পারলাম না। ও যেভাবে বলছিল মনে হলো একদম সত্যি। এতক্ষণে বুঝলাম ও আমাকে কষ্ট দেওয়ার জন্যই কথাটা বানিয়ে বলেছে। আমি তৎক্ষণাৎ বলে উঠলাম, একদম না, কথাটা সত্যি। আমি মদনের হাত দিয়ে কন্ডম আনিয়েছিলাম, তবে তা নিজের জন্য না। অতসীর চোখ চঞ্চল হয়ে উঠল, তবে কার জন্য? আমরা তো আজ পর্যন্ত কোনোদিনও জিনিসটা ব্যবহার করিনি। আমি বলে উঠলাম, কার জন্য সেটা নাইবা জানলে, তোমরা জাতিতে নারী, আজ হোক কাল হোক নামটা পাঁচকান করবেই। তাতে আরও কিছু সম্পর্ক পুড়ে ছাই হয়ে যাবে, তার আজ রেহাই দেবে না আমাদেরও। তাই থাক। তোমার কি আমার ওপর কোনো বিশ্বাস নেই অতসী? অতসী আমার বুকে মাথা রেখে জবাব দিল, একদম না। পুরুষদের বিশ্বাস করা আর চোখ বুজে রাস্তা পার করা একই জিনিস। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে।